ঘটনাটি প্রতিদিন ঘটে না, কিন্তু কিছুদিন পর পর এমন খবরে চাঞ্চল্য তৈরি হয়। বলছি নবজাতক চুরির কথা। কেন চুরি হয়? নিশ্চয়ই চাহিদা আছে, আর চাহিদা আছে বলেই চুরি হয়ে যাওয়া মানব শিশু বিক্রিও হয়। আরেকটি ঘটনা, সেটিও নিয়মিত ঘটনা, কিন্তু অনেক দিন পর পর এমন খবর জানলে মানুষ আঁতকে ওঠে। বলছি নবজাতককে কোনো আস্থা করে ফেলে যাওয়ার কথা। এবারের পর্বে তালাশ টিম কোনো নবজাতকের চুরি হয়ে যাওয়া বা কোনো নবজাতককে আস্থা করে ফেলে যাওয়ার ঘটনা অনুসন্ধানে মাঠে নামেনি। পুরো অনুষ্ঠান জুড়ে এসব ঘটনার পেছনে মানুষের সামাজিক এবং ব্যক্তি জীবনের বাস্তবতাকে তুলে আনার চেষ্টা করেছে। নারীর যখন কোল তৈরি হয়, কোল জুড়ে শূন্যতাও তৈরি হয়। নারীর কোলের শূন্যতা পূরণ করে সন্তান, পুরুষের বুকের শূন্যতা পূরণ করে সন্তান। তাই নিঃসন্তান দম্পতির কোল জুড়ে, বুক জুড়ে থাকে শূন্যতা আর হাহাকার। প্রথমে আমরা কয়েকটি ভিন্ন ভিন্ন ঘটনার দিকে নজর দেব। রাজধানীর মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার। এখানে কেউ এসেছেন কোলে সন্তান নিয়ে, আবার কেউ এসেছেন শূন্য কোলের যাতনা নিয়ে। হাসপাতালে প্রবেশপথের ডান পাশের দেয়ালে নিঃসন্তান দম্পতিদের চিকিৎসা সেবা বিষয়ক দেয়াল লিখন। নিঃসন্তান দম্পতিদের ৮ ধরনের সেবা দেয়া হয় এখানে। একজন বিশেষজ্ঞ ডাক্তারের রুমের সামনে অপেক্ষায় কয়েকজন চিকিৎসা প্রার্থী। আব্দুল গফুর চৌকিদারের বাড়ি। নিম্ন আয়ের মানুষেরাই ভাড়া থাকেন এখানে। ভেতরে ঢুকতেই এক শিশুর দিকে নজর গেল। ক্যামেরা দেখে অযত্নে পড়ে থাকা শিশুটির যত্ন নিতে শুরু করলেন একজন। ঘরের ভেতর আরো ৩ শিশুকে নিয়ে আছেন মা। এত সন্তান নিয়ে সংসার চলে কিভাবে? যেভাবে খাওয়াতে আমি ওইভাবে খাওয়াতে পারি না, ধরেন পানির মতো দুধ মিলে জিলা খাওয়ান লাগান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক বা শিশুদের ইন্টেনসিভ কেয়ার ইউনিট। এখানে সেসব শিশুদেরই রাখা হয়েছে জন্মের পর যাদের বিশেষ চিকিৎসা সেবার প্রয়োজন। আস্থা করে কুড়িয়ে পাওয়া একজন কন্যা শিশুকেও রাখা হয়েছে এখানে। সঙ্গত কারণেই শিশুটির চেহারা দেখাতে চায় না তালাশ টিম। কারো সন্তান হচ্ছে না, কারো একাধিক সন্তান, আবার শিশুকে ছুঁড়ে ফেলে দিয়ে গেছে মানুষরূপী কেউ। কিন্তু এসব ঘটনার মিল কোথায়, বা কোন ঘটনা কোথায় গিয়ে ঠেকবে? এটা এবারের পর্বের ধাঁধার উত্তর মিলবে নিশ্চয়ই, কিন্তু তার আগে একজন সাধকের কথা শুনবো, জানবো সন্তান নেয়ার বিকল্প পদ্ধতির একটা চমকপ্রদ বিজ্ঞাপনের কথাও। মুরগি মাসে 60 জীবন থাকার যাই, বছরে 12 হচ্ছে যা কমাইতে পারো শ্বাস সমুদ্র তেরা নদী তোমার ফিরে বলে নেই, আর আমি যে দেখাইতে পারে সেই তো। মিরপুর কালশি রোডের হারভেস্ট ইনফার্টিলিটি কেয়ার লিমিটেড। এখানে বিকল্প পদ্ধতিতে সন্তান নেয়ার চিকিৎসা দেয়া হয়। সেই বিকল্প হলো টেস্ট টিউব বেবি, কিন্তু এখানে সেটা করা হয় হালাল পদ্ধতিতে। এই চমকপ্রদ বিজ্ঞাপনী তালাশ টিমকে টেনে নিয়ে এসেছে এখানে। হালাল টেস্ট টিউব বেবির বিজ্ঞাপন যদি তালাশ টিমকে টেনে নিয়ে যেতে পারে, তাহলে নিশ্চয়ই অনেক নিঃসন্তান মানুষকেও টানবে বা টানছে। কিন্তু ওই সাধকের বিষয়টা এখনো পরিষ্কার হলো না। অনুসন্ধানের কোনো একটা পর্যায়ে নিশ্চয়ই হবে। এবার আমরা প্রথম ঘটনায় ফিরে যাই। সন্তান হওয়ার পর বেশিরভাগ মানুষ সেই সন্তানের মঙ্গলের জন্যই সবকিছু করে।
মোহাম্মদপুরের এই ফার্টিলিটি সেন্টারে আসা মানুষেরা সেই সন্তান না হওয়ার যন্ত্রণাতেই ভুগছেন। ছোট বাচ্চা দেখলে মনে হয় আমার যদি একটা এরকম বেবি থাকতো। সন্তান পাবার জন্য তার স্বপ্ন আর বিশ্বাস তাকে রাজশাহী থেকে ঢাকায় টেনে এনেছে। আমার চাচাতো ভাইয়ের বউ এখানে চিকিৎসা করছিল, তার 13 বছর পরে এখানে ট্রিটমেন্ট করার পরে বাচ্চা হয়েছে। মা হওয়ার জন্য একজন নারীর কাছে চাকরি বা অর্থ কোনো মোহই কাজ করে না। এই পারপাসে 1 লক্ষর উপরে। যে যার আর্থিক সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছে। আশুলিয়ায় মারফত হোসেন আর হাজেরা দম্পতির সংসার। মানুষের বাচ্চা দেখলে কষ্ট লাগে যে আমার এরকম একটা বাচ্চা থাকতো। তবে এই শিশুটি কার? না, শুধু ঝিম মেরে বসে থেকেছে এমন নয়, তারা কবিরাজের কাছেও গিয়েছে। রাত্রে চিকিৎসা করে পুরো এটাই বন্ডামি। আলাদা চিকিৎসা করবো আমার রাত্রে নিয়ে, আমি ওইটা রাজি না। না, ঘটনাগুলোর বিষয় পরিষ্কার হলেও পারস্পরিক কোনো সম্পর্ক আছে কিনা সেটা এখনো পরিষ্কার হয়নি। এবার একটা সন্তান চুরির মামলার দিকে আমরা নজর দেব প্রথমে, তারপর ওই আস্থা করে ফেলে যাওয়া শিশু সম্পর্কে বিস্তারিত জানব। এবছরের 25 জানুয়ারি যাত্রাবাড়ি থানায় নবজাতক সন্তান চুরির ঘটনায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটা মামলা হয়। মামলার এজাহারে বলা হয়, গত 21 জানুয়ারি যাত্রাবাড়ি থানার মসজিদ রোডের উত্তর রায়েরবাগ আল মদিনা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যমজ ছেলে সন্তানের জন্ম দেন আমেনা বেগম শারমিন। এর 2 দিন পর 23 জানুয়ারি যমজ সন্তান সহ বাসায় ফেরেন তিনি। তারও 2 দিন পর 25 জানুয়ারি শারমিনের ঘর থেকে এক সন্তানকে চুরি করে নিয়ে যায় ধাত্রী কামরুন নাহার কণা। এই মামলার বিষয়টি মাথায় রাখুন। ওই যে আস্থা করে ফেলে যাওয়া নবজাতকের ঘটনা বিস্তারিত জানতে চেয়েছিলাম, সেদিকে নজর দেব এবার। যে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, গত 11 মার্চ এই বাঁধের অনেক নিচের দিকে একটা স্তূপের মধ্যে পাওয়া যায় তাকে। নিচে যে টিনটা ছিল ওই টিনের মধ্যে পাও লাগছে, পরে উয়া করে উঠছে। তারপর আমি শাহালি থানায় যাই। শিশুটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় জানাতে চায় না জন্যই তো কেউ তাকে ফেলে গেছে। সব মানুষ কি আর এত অমানবিক হবে? শিশুটিকে দত্তক নিতে অনেকেই ধর্ণা দিচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আসলে এটা তো বুঝতেই পারতেছেন, যেহেতু আমাদের নাই সে জন্মিত না। কেউ যদি নিতে চায় সেটা প্রপারলি নিতে গেলে একটা আইনের মাধ্যমে নিতে হবে। শিশুটিকে শেষ পর্যন্ত কে পাবে তা এখন আদালতের মাধ্যমেই নির্ধারিত হবে। কিন্তু এমন অমানবিকতা কি মানুষের কাছ থেকে আশা করে কেউ? অথচ যারা শিশুটিকে ফেলে গেছে তারাও মানুষ, আর যারা শিশুটিকে নিতে চাচ্ছে তারাও মানুষ। পার্থক্য শুধু মানবিকতা আর অমানবিকতায়। যাই হোক, হাজেরা আর মারফত দম্পতির সন্তানের জন্য হাহাকারের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। একজন ভালো সাধকের সন্ধান নিয়ে এসেছেন মারফতের পরিচিত একজন। ঢাকার ধামরাই উপজেলার খোলাবাড়ি গ্রামে সাধকের আস্তানা। কয়েকজন শিক্ষার্থীকেও চোখে পড়ল। মনে হচ্ছে এটা কোনো উপাসনালয়। মারফত সাধককে খুঁজছে। বেশ কিছুক্ষণ পর বোতলে মন্ত্র পড়ছেন, তার মানে ইনি সাধক। এবার মারফত কবিরাজ বা সাধকের সাথে কথা বলার সুযোগ পেয়েছেন। কথা বলেন তোরা, আমার ভাই আর কি। প্রথম কথা, আগে ভক্ত হতে হবে। ভক্ত হলে 3 দিন পারি, আমি যা কমু তাই, মুখ দা বলুন তাই। তাহলে কি এবার মারফতের মনোবাসনা পূরণ হবে? হতে পারে। পরের দর্শনে তাকে 5টা ফল, একটা গামছা আর তাবিজ নিয়ে যেতে বলা হয়েছে। 40 দিনের মধ্যে কাজ হবে, সাথে স্ত্রীকেও নিয়ে যেতে হবে। এই ঘটনা
কোন দিকে যায় সেদিকে নজর রাখতে হবে, আরো কয়েকটা ঘটনার জট খুলতে হবে। 4 মিনিট পর আসছে। ওই সাধকের কাছে তো আমাদের আবার ফিরতেই হবে, কারণ মারফত আর হাজেরা দম্পতির শেষ ভরসা হয়তো ওই সাধক, কিন্তু আধুনিক সামর্থ্যবান মানুষেরা তো আধুনিক চিকিৎসা ব্যবস্থার উপরে নির্ভর করে। মানুষের এই হাহাকারের সুযোগ নিয়ে বিচিত্র সব ব্যবসা গড়ে উঠছে। হালাল টেস্ট টিউব বেবি না কি যেন একটার সন্ধান পেয়েছিল তালাশ টিম। হালাল টেস্ট টিউব বেবির বিজ্ঞাপন সম্পর্কে বিরতির আগেই শুনেছেন আপনারা। এবার কথা বলে আরো বিস্তারিত জানার চেষ্টা করা যাক। প্রথমে আমরা দেখবো যে তার স্পাম আছে কিনা, তার থেকে আমরা স্পাম তাহলে টেস্ট টিউব বেবির ক্ষেত্রে হালাল আর হারামের বিষয়টা কি? হারাম বলার কিছু কারণ আমি বলে দিই। সে মনে করতেছে যে তার কোনো কিছু ইউজ হবে না, আমরা বাইরে থেকে কালেক্ট করবো। চিকিৎসা পদ্ধতি কি? স্পাম আর কোনো কিছু ইউজ হবে না, আমরা বাইরে থেকে কালেক্ট করবো। চিকিৎসা পদ্ধতি কি? স্পাম আরও ওয়াইফে ডিম্বাণু নিয়ে আমরা কাজ করবো। উনি যদি চায় এমন তো আসতে হবে না কাউন্সিলিংয়ের জন্য, ঠিক আছে? ওয়াইফ তো আসতে হবে। তার মানে কি স্বামী ছাড়াই ডোনারের স্পাম দিয়ে সম্ভব? এটাই তো আমি বললাম। টেস্ট টিউব বেবির ধারণাটা এখনো ব্যয়বহুল, কিন্তু তার মধ্যে আবার হালাল হারাম ঢুকে গেছে। অনুষ্ঠান শুরুর সময় অনেকগুলো বিষয়ের জট ছিল, সেগুলোরও অনেকটাই কমে এসেছে। একজন সাধকের চিকিৎসা পদ্ধতি এবং সন্তান চুরির ঘটনার শেষ দেখতে হবে এবার। সাধকের চিকিৎসা পদ্ধতির উপর কিছুটা বিশ্বাস জন্মেছে মারফতের। বলতে হয় সাধকের ভক্ত হয়ে গেছেন তিনি। উনি যেভাবে কথাবার্তা বলছে, ওনার কথা বলে আমার খুব ভালো লাগছে, একটা আত্মবিশ্বাস হচ্ছে, যার কারণে বলছি ঠিক আছে ওনার সাথে আমি চিকিৎসাটা করি। সমস্যা কি, সময় তো অনেক গেছি। মারফতের কর্মকাণ্ড খুব কাছ থেকে অনুসরণ করছে তালাশ টিম, তাই আবারও সাধকের আস্তানায় যেতে হলো। সেখানে অন্য একজনের চিকিৎসা চলছে। আমার স্ত্রীর পায়খানা রাস্তার সমস্যা, ঠিক আছে? একটা হলো ভাবতে ছিলাম। এবার সাধকের পরিচয় জানা যাক। এই সাধকের নাম কালী সাধক রাম প্রণাত। পড়াশোনা 3য় শ্রেণী পর্যন্ত। একসময় বাবুর্চি ছিলেন। সাধকের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে এবার সরাসরি জানতে চাইল তালাশ টিম। ইন্টারভিউ আমার কাছে ইন্টারভিউ না, যদি ইন্টারভিউ নিতেই হয় তাহলে আমি তালা খুলে দেই। আপনি ইন্টারভিউ তার কাছ থেকে নেন, ওই তার কাছ থেকে। তারপর আচ্ছা, তাহলে আর একটু খুলে বলুন। 5টা ফল একটা তাবিজ, আমি তারে ফল তার সামনে দিই। ওই 5টা ফল থেকে একটা ফল সে মনে মনে বিশ্বাস করে ওই ফলটা খাবে। ঈশ্বর যদি কৃপা থাকে, যদি রহমত থাকে, হ্যাঁ, তাহলে হইবে। একটা তাবিজ দেওয়া হইলো বেড়া, তো সন্তান আসে না, হয় না। ওই তাবিজটা দিলে একটু তার ভিতরে একটু মনোবাসনা, একটু হাত থাকে, হাত। এই পদ্ধতিতে কজনের সন্তান হয়েছে? এরকম হাজার হাজার পাবে। তাদের কারো নাম জানা আছে? ওই যে কৃষ্ণর ভাইরা, তো কৃষ্ণর ভাইরা, তারপরে মনে করেন ওই যে আরো। সাধকের এই নাম মনে করার চেষ্টা সফল হোক। অনুষ্ঠানের একেবারে শুরুর দিকে 4 সন্তানের জননী এক নারীকে দেখেছিলাম। অভাবের সংসার তার, কিন্তু অভাব যতই হোক সন্তান কখনো বেশি হয় না কারো। কোনো বাপ মা তো আর চায় না যে তার বাচ্চা নষ্ট হয়ে যায়। তার যমজ সন্তানের বয়স প্রায় 2 মাস। একজনের নাম হাসান, আরেকজনের নাম হোসেন, কিন্তু জন্মের মাত্র 4 দিন পরই চুরি হয়ে যায় একজন। আমার বাচ্চা আমার কাছে আসে, এটাই তো বড় কথা। আর যদি আমার বাচ্চা যদি খারাপ চক্করে চাইতো, কি হইতে বলতে তো পারতাম না। এবার সর্বশেষ জট খোলার পালা। এই নারীর নামে আমেনা বেগম শারমিন। এই শারমিনই তার এক সন্তান চুরি হওয়ার মামলা করেছিলেন থানায়। শারমিনের চুরি হয়ে যাওয়া সেই সন্তানকে উদ্ধারের সময়টাতে গোয়েন্দা পুলিশের সাথেই ছিল তালাশ টিম। আমেনা বেগম শারমিনের যমজ সন্তানের একজন চুরি হওয়ার পর অভিযুক্তকে ধরতে এবং শিশু উদ্ধার করতে মাঠে নামে গোয়েন্দা পুলিশ। চলাচলের সব রাস্তায় নজর রাখা হয়েছে।
দুই দলে ভাগ হয়ে গোয়েন্দা পুলিশের সদস্যরা আশেপাশে ছড়িয়ে পড়েছে। তথ্য আছে এর আশেপাশের কোনো বাড়িতে একটা শিশু কেনাবেচা হবে। খালা লইছে আইলে আমার একটা ফোন দিয়েন। এইলো মেন দালাল, এর কাছে বহুত কিছু নেটওয়ার্ক আছে। এর আগে আরেকটা বিক্রি হয়েছে, এটা বিক্রি হয়েছে 3.5 লাখ। ভয়ঙ্কর তথ্য, বাবা মাকে মরা সন্তান দেখিয়ে জীবিত সন্তানকে বিক্রি করে দেয় এরা। পুলিশের কাছে এদের সম্পর্কে বেশ কিছু তথ্য আছে। সেই তথ্য অনুযায়ী একজনকে আটক করল পুলিশ। আটককৃত মহিলাকে নিয়ে পরবর্তী গন্তব্যের দিকে এগোচ্ছে গোয়েন্দা পুলিশের সদস্যরা। একটা ঘরে ঢুকে দেখা গেল একজনের হাতে হাত করা। গোয়েন্দা পুলিশের দ্বিতীয় দলটি আটক করেছে তাকে। আপনি কি কোনো দালালি করছে ইয়া করছে? যার সন্তান তার কাছে যেতে হবে এবার। এই এলাকাতেই থাকেন তিনি। ঘরের দরজার সামনে যেতেই একজন নারীর উচ্চকণ্ঠ পাওয়া গেল। একজন পুলিশ কর্মকর্তা তার সাথে কথা বলা শুরু করলেন। বাচ্চার মা কে? ওনার বাচ্চা কয়টা মোট? বাচ্চা বিক্রি করছেন কত টাকা? ঘটনার মধ্যে অনেক ঘটনা। এই শারমিন তার সন্তান চুরি হওয়ার মামলা করেছেন। আবার যার কাছে সন্তান পাওয়া গেল সে বলছে স্বইচ্ছায় শিশুটিকে দিয়েছে তার মা, আর সন্তানের মায়ের কথাতেও সেটারই ইঙ্গিত। আমার সামনে বসে কথা হইছে যে যেই মহিলা বাচ্চা নিতেছে উনার অনেক অবস্থা খারাপ, উনি একটা বাচ্চার জন্য উনি অসুস্থ। আমার সামনে এখানে যে দিছে এখানে দাঁড়াই কথা হইছে। আমার কাছে থাকলে সত্যি কথা, খাওয়ার কষ্ট করব, পড়ার কষ্ট করব, আমি আল্লাহর রাস্তায় দিছি। নিজের ইচ্ছেই কেউ যদি সন্তান দিয়ে দেয় তাহলে কার কি করার আছে? তারপরেই শারমিনের কথায় অন্য কিছুর ইঙ্গিত পাওয়া গেল। আগে দুইটা নরমাল হয়েছে, সিজারে হওয়ার জন্য তো আমার এই অবস্থা আর এই এত ঝামেলা। ঘটনাটি কিভাবে ঘটেছে তা আরো পরিষ্কার হতে লাগলো ধাত্রীর এক সহযোগীর কথায়। বাচ্চার মা আর বাপের তো মনে করেন এরকম কোনো টাকা চালাই দিতে পারে না। পরে হেরা দিয়েছে 5,000 টাকা, আমি দিয়েছি 5,000 টাকা দিয়ে এইবারে সেজে মুক্তি করেছে। তাহলে কি সিজারের টাকা দেওয়ার পেছনে আগে থেকে অন্য কিছু পরিকল্পনা ছিল? নজর ছিল শারমিনের গর্ভের সন্তানের দিকে? তাহলে কি একজন নারীর অসচ্ছলতার সুযোগ নিয়ে ফাঁদ পাতা হয়? প্রশ্নগুলোর উত্তর জানতে হবে। শিশুটি এখনো ধাত্রী কামরুন নাহার কণার বাড়িতে আছে। তার কোলেই পাওয়া গেল শিশুকে। এই সন্তান কার? আরেক মহিলার বাচ্চা। আরেক মহিলার বাচ্চা। মা কই? আমি দিই, মা আছে, মা বাসায় আছে। টাকাটা নিছে কি? মায়ে নিছে? মা বাবাই নিছে। শিশুটিকে নিচ্ছে কারা? অনেক দূরের। এই মানে বাচ্চা কত টাকা দিতে হইছে? এটা আপা জানেন নাই না। টাকা হেরা খুশি হইতেছে। কত টাকা? 45,000 টাকা। আমরা এখানে কোনো প্রতারণা করি নাই। আমরা এই আমার আপনার বোন না? আমার বোন নাম কলা। কত চাকরি করে? কত ব্র্যাক ডেলিভারি সেন্টার। এবার ধাত্রী নিজেই শিশুকে কোলে নিয়ে তার মায়ের কাছে গেল। তারপর উনি জামাই যে আসিল এখানে আর একটা লোক আছে, এখন বলছে উনি রাতে দিতে, তখন উনি টাকাটা নিছে। এবার কথার মধ্যে পুলিশের প্রবেশ। 1 লাখ টাকা দিন। আজকে কত টাকা নিছে? 50,000 টাকা নিছে। শিশুটিকে যে কিনতে চেয়েছিল এবার তার কণ্ঠ শোনা গেল। আরে টাকা উনি চাইছে যে 1 লাখ টাকা না দিলে বাচ্চাই না দিতে পারবো না। আরো ঘটনা বের হতে লাগলো কথায় কথায়। উনি 4-5টা আগে এরকম দিয়েছে আমার, এটাও বলছে। আমি একটা দিছি, এর এলাকায় আছে বাচ্চাটা। মানুষের অসহায়তাকে আসলে পুঁজি করে বাচ্চাকে নিয়ে ব্যবসা করার একটা সিন্ডিকেট এরা তৈরি করেছে। আর এই যে মিডিয়াটার যে কাজটা করলো সেটা সে অন্যায় করলো এবং সে অপরাধ করলো। যমজ সন্তানের দুজনই এখন শারমিনের কোলে। যে ধাত্রী শারমিনের অসচ্ছলতাকে পুঁজি করে তার সন্তানকে দিয়ে টাকার বিনিময়ে অন্যের কোল ভরতে চেয়েছিল, সেও জামিনে মুক্ত। শুধু টাকা দিয়েও নিজের কোল ভরতে পারল না ওই নিঃসন্তান দম্পতি। এই চিরন্তন সংকটও মেনে নেওয়া যায়, কিন্তু নিজের সন্তানকে মানুষ কিভাবে আস্থা করে ফেলে যায়
সে প্রশ্নের উত্তর মেলে না। এবার যেতে হবে। আজ চলে যাচ্ছে কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149 150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talas@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।